আমরা এখন শুরু করব মূলধন বাজেটিং, যেটা হলো অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং প্রথম পত্রে। তো এইখানে আমি মূলত একটা অঙ্কের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব, তাই ভিডিওটা একটু লং হবে। তো যদি কোনো কাজ থাকে ভিডিওটা পাস করে আপনি আগে কাজ সেরে বসুন, তারপর খাতা কলম নিয়ে বসুন এবং আমরা শুরু করব। হ্যাঁ, ওকে। তাহলে খেয়াল করুন, আমি যদি প্রথম থেকে বলি, সামিয়া কোম্পানি 7 লক্ষ টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয় বিবেচনা করছে। কোম্পানির মূলধন ব্যয় হলো 10%, কর্পোরেট করের হার হলো 40%। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী 5 বছর নিম্নলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। তো আমি এটা কিন্তু ছিল না, এটা একটা মেবি বোর্ড কোয়েশ্চেন হতে পারে, কিন্তু এখানের মধ্যে ভগ্নাবশেষ মূল্যটা ছিল না। আমি ভগ্নাবশেষ মূল্যটা দিয়েও বোঝানোর অর্থ হলো আমি একটা অঙ্কের মধ্যেই সবগুলো নিয়ে আসার চেষ্টা করছি। অর্থাৎ আপনাকে যদি ভগ্নাবশেষ মূল্য দেয় আপনি কিভাবে করবেন, হ্যাঁ, আবার যদি করের হার দেওয়া থাকে তাহলে কিভাবে করবেন, মূলধন ব্যয় থাকলে সেটাও কিভাবে থাকবেন, এবং যদি একটা অ্যামাউন্ট যদি সবচেয়ে ছোট হয় সেটাও কিভাবে করবেন। অর্থাৎ একটা অঙ্কের মধ্যেই সবগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার আপনাকে পরীক্ষা কিন্তু আসবে এই চারটা থেকে, অর্থাৎ এই চারটা সূত্রে আপনাকে বের করতে বলবে। একটা হলো পেব্যাক পিরিয়ড, তারপর একটা হলো এআরআর, এবং আরেকটা হলো এনপিভি, এবং আরেকটা হলো আইআরআর। তো এগুলো ছাড়া আপনাকে বাড়তি কিছু বের করতে দিবেন, অর্থাৎ এই চারটার ভিতরে থাকবে। তাই আমরা একটা ভিডিওর মধ্যে বা একটা ক্লাসের মধ্যেই পুরো সবকিছুই ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা জার্নিটা স্টার্ট করি। এখানে আমাদেরকে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। আমি আপনাকে কিন্তু এগুলো একটু ইংলিশ ভার্সনে করাবো। ইংলিশ ভার্সনটা করলে হয় কি, আপনার পরবর্তী লেভেলগুলোতে বা অনার্স মাস্টার্সে গিয়ে আর আপনার কোনো অসুবিধা হবে না, এবং আপনি ইন্টারের মধ্যে পুরোপুরি ইংলিশটা লিখে দিতে পারবেন। এই যে অ্যামাউন্ট যেগুলো আপনাকে বাংলায় লেখা আছে এগুলো আপনি ইংরেজিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ইংরেজিতে লিখলে আমাদের কলামের মধ্যে খুব সহজে এটা করানো যায়। ঠিক আছে, তাহলে প্রথম দিকে একটু অবশ্যই অসুবিধা হবে অ্যাডজাস্ট করতে, কিন্তু আপনি ইংলিশ ভার্সনটা যদি শিখেন তাহলে আলটিমেটলি আপনার লাভই হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এইখানের মধ্যে আপনাকে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। খেয়াল করুন, আমাদেরকে দেওয়া আছে কর পূর্ব নগদ প্রবাহ। কর পূর্ব নগদ প্রবাহকে আমরা বলে থাকি সিএফবিটি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের ডিপ্রিসিয়েশন লাগবে। ডিপ্রিসিয়েশন মানে আমরা কি বলি, ডিইপি মানে অবচয়। তারপরে এটা থেকে এটা যখন আমরা বিয়োগ করব তখন পাবো আমরা ইবিটি। তো আমরা পুরো অঙ্কটা করার জন্য আমি আপনাকে আগে 12টা কলাম করেই পুরো চার্টটা করাচ্ছি। তাহলে আমরা চার্টটা অঙ্কন করি আগে। দেখুন, আমাদের 12টা কলাম লাগবে পুরো অঙ্কটা করার জন্য। ঠিক আছে, এই চার্টটার নাম আছে আবার একটা, চার্টটার নাম হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স চার্ট। প্রফিটেবিলিটি ইন্ডেক্স চার্ট বলা হয়। প্রথমে আমাদের জন্য লাগবে একটা ইয়ার বা বছর একটা লাগবে, তারপরে লাগবে সিএফবিটি যেটা দেওয়া আছে, তারপরে অবচয় লাগবে, তারপরে কর পূর্ব আয়, কর কর পরবর্তী আয়, তারপরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তারপরে সিসিএফএটি, এরপরে লাগবে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, তারপরে লাগবে একটা পিভি মান, এবং এরপরে আবার একটা ডিসকাউন্ট ফ্যাক্টর, এবং এরপরে লাগবে আমাদের আবার একটা পিভির মান। ওকে, তাহলে আমরা কলামগুলোর এবার নামগুলো বসাই। আমরা কলামগুলোর যদি নাম বসাই, দেখুন আমি একটু রেড কালার দিয়ে করি। তো এইখানে হলো ইয়ার, ইয়ার মানে বছর, হ্যাঁ। তারপরে হলো যেটা দেওয়া আছে সিএফবিটি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বা কর পূর্ব আয়। তারপর হলো অবচয়, অবচয়কে বলে থাকি আমরা ডিইপি, অর্থাৎ ডিপ্রিসিয়েশন, হ্যাঁ, সংক্ষিপ্ত নাম ডিইপি। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন বা অবচয়টা যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা ইবিটি, আর্ন বিফোর ট্যাক্স। তারপরে যখন আমরা ট্যাক্স বাদ দিব তখন বের হবে আর্ন আফটার ট্যাক্স। তারপরে আমরা যখন আবার অবচয়টা যোগ করবো আমরা পাবো সিএফবিটি, সরি সিএফএটি, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তারপরে লাগবে আমাদের ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ওকে, তারপরে
এবার হলো আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, যেটাকে আমাদের মূলধন ব্যয় বলতে পারি, ডিসকাউন্ট ফ্যাক্টর। তারপরে হলো পিভি, এবং এরপরে আমাদের আবার লাগবে ডিসকাউন্ট ফ্যাক্টর, অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টরটা দুইবার বের করতে হবে যদি আমরা পুরো অঙ্কটা করতে যাই। তারপরে বের করতে হবে আমাদের পিভি। ওকে, তাহলে আমরা যাত্রা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যা লিখবো, আমাদের ইয়ারগুলো আগে বসাই ফেলি। প্রথম বছর আমি বাংলা ভার্সনেই করাচ্ছি, জাস্ট এগুলো হলো ইংলিশ ভার্সনে। এগুলো যদি আপনি মাথায় রাখেন, আপনি একটা দুটো অঙ্কগুলো অটোমেটিক পারবেন, এটার জন্য টেনশনের কিছু নেই। হ্যাঁ, যে কঠিন মনে হবে এরকম না, খুবই ইজি অঙ্ক, জাস্ট একটু মাথায় দেন। আমি কলমটা একটু বাড়াই নিলাম। ওকে, তাহলে আমাদের সিএফবিটির মান যা যা দেওয়া আছে 1,20,000 থেকে 1,20,000 টাকা আমি বসাচ্ছি। 1,20,000 টাকা, তারপরে হলো 2,20,000 টাকা, 2,20,000 টাকা। আপনিও খাতা কলম নিয়ে বসে পড়ুন। তারপরে 3,40,000 আছে, তারপরে আছে 2,80,000, তারপরে হলো 2,30,000। ওকে, তারপর আসলে এবার ডিপ্রিসিয়েশন মানে অবচয়টা বের করতে হবে। এখন অবচয়টা আমরা কিভাবে বের করব? দেখুন, আমাদেরকে প্রথমত সে বিনিয়োগ করেছিল বা একটা মেশিন কিনেছিল 7 লক্ষ টাকা দিয়ে, কিন্তু 7 লক্ষ টাকার মধ্যে তো আবার আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে। ভগ্নাবশেষ মূল্য যদি থাকে সেটা বিয়োগ করতে হবে, আর যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে সরাসরি বছর দিয়ে ভাগ করে দিলে হবে। বছর আছে কিন্তু আমাদের 5টা, তো 5 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু ভগ্নাবশেষ মূল্য থাকার কারণে এটা বিয়োগ করে তারপর 5 দ্বারা ভাগ। ওকে, তাহলে আমরা এখানে অবচয়টা কেমনে বের করব? অবচয় হলো আমরা যে 7 লক্ষ টাকা যে মেশিন কিনেছিলাম, ওই 7 লক্ষ টাকা থেকে ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে তারপরে যত বছর আছে তত দিয়ে ভাগ। এখানে 5 আছে, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা কত পাই একটু দেখি। আমরা পাচ্ছি 6,90,000 ভাগ 5, আমরা মান পাই 1,38,000 করে। তো আমরা প্রতি বছর 1,38,000 করে এখানে বসিয়ে দিব, প্রতি বছর 1,38,000 করে, প্রতি বছরের সমান পরিমাণ। এখানে 1,38,000 বসাবো, তারপরে 1,38,000। এরপরে ইবিটি, আর্ন বিফোর ট্যাক্স, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ সিএফবিটি থেকে অবচয় বিয়োগ করতে হবে, তাহলে পাবো আমরা ইবিটি মানে আর্ন বিফোর ট্যাক্স। হ্যাঁ, অর্থাৎ কর পূর্ব আয় বলা হয় এটাকে। তাহলে দেখুন কি কি পাচ্ছি আমরা, এটা থেকে এটা যদি বিয়োগ করে আমাদের বের হচ্ছে -18,000 টাকা, অর্থাৎ মাইনাস ফিগার বের হচ্ছে। এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার বোঝানো হয়। আর এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 82,000, তারপরে পাচ্ছি আমরা 2,02,000, 2,02,000, তারপরে পাচ্ছি 1,42,000, তারপরে পাচ্ছি আমরা 92,000 টাকা। ওকে, এরপরে এবার ট্যাক্স ধরতে হবে। ট্যাক্স এটার উপরে ট্যাক্স ধরতে হবে আমাদেরকে। ট্যাক্স কত পার্সেন্ট বলেছে বা করের হার এখানে বলে দেওয়া আছে। করের হার হলো আমাদের জন্য 40%। তাহলে এই 40% আমরা ধরবো ইবিটির উপরে, অর্থাৎ আর্ন বিফোর ট্যাক্স এর উপর। তো এটার উপর যদি আমরা 40% যদি কাজ করি তাহলে বের হচ্ছে আমাদের 7,200 টাকা। তারপরে এটার উপর যদি আমরা 40% ধরি তখন আমাদের বের হচ্ছে 32,800 টাকা। আপনি ক্যালকুলেশনটা করে দেখতে পারেন। তারপর এটার উপর মারলে বের হচ্ছে 80,800 টাকা। তারপরে বের হচ্ছে আমাদের 56,800 টাকা। তারপরে বের হচ্ছে আমাদের 36,800 টাকা। ওকে, এবার ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে আমরা পাবো ইএটি। ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে ইএটি। এখানে একটা মজার বিষয় আছে, এটা আমি কিন্তু দিলাম ইচ্ছে করেই, বইয়ের মধ্যে কিন্তু এমনটা ছিল না, আমি দিলাম এটা ইচ্ছে করে। এটা দেওয়ার কারণ হলো
আপনাকে বোঝানোর জন্য যে দেখেন আমাদের ইবিটি অর্থাৎ আর্ন বিফোর ট্যাক্স আর্নিং হয় না, এটা হচ্ছে লস হয়েছে, কারণ মাইনাস ফিগার আসছে তো না, তো এটি এখানে কম ফিগার ছিল, তো মাইনাস ফিগার আসছে মানে এটা লস হয়েছে। আর লস হলে আমাদের কি হবে, ট্যাক্সটা বেঁচে যাবে। আমাদের লস হলে কিন্তু সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, তাহলে আমাদের ট্যাক্সটা বেঁচে যাবে, তাই এটাকে মাইনাস ফিগার দিবেন না এই জায়গায়। এটা আপনি কি করবেন, এখন যোগ আর বিয়োগ করবেন, যোগ আর বিয়োগ করলে তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে আপনার মান আসবে কত, অর্থাৎ 10,800 টাকা। এইটা এখন মাইনাস ফিগারে, কারণ মাইনাস ফিগারটা বড় অ্যামাউন্ট। তো এখন আপনার যেটা লস ছিল 18,000 টাকা, যেহেতু সরকারকে 7,200 টাকা দিতে হয় নাই, কারণ আপনার লস আসছে, তাহলে আপনার এখন লসটা কমে কততে চলে আসছে, 10,800 টাকায়। ঠিক আছে, এই হলো কথা। আপনার এরকম যদি মান আসে তখন এইভাবেই করবেন। হ্যাঁ, এটা আমি করে দেখালাম। তারপর এবার এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তখন আমরা পাচ্ছি 49,200 টাকা। তারপরে যদি আমরা বিয়োগ করে আমরা পাই 1,21,200 টাকা। তারপর অর্থাৎ ইবিটি থেকে ট্যাক্স গুলা বিয়োগ করতে হচ্ছে, তাহলে ইবিটি থেকে ট্যাক্সটা বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 85,200 টাকা। তারপরে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করে আমরা পাচ্ছি 55,200 টাকা। ওকে, হ্যাঁ। এবার সিএফআইটি, সিএফআইটি আপনি কিভাবে পাবেন, সিএফআইটির মান আপনাকে বের করতে হবে এই যে জাস্ট ইআইটি অর্থাৎ আর্ন আফটার ট্যাক্সের সাথে অবচয়টাকে যোগ করতে হবে। অবচয়টাকে যদি আপনি যোগ করেন তখন আপনি সিএফআইটির মানটা পেয়ে যাবেন। তাহলে আমরা এটার সাথে এটা এখন যোগ করব, কিন্তু এটা প্লাস ফিগার, এটা হলো মাইনাস ফিগার, তাই আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমাদের মান আসতেছে কত, 1,27,200 টাকা। তারপরে এটা থেকে এটার সাথে এটা যদি এখন যোগ করেন, সবগুলো কিন্তু যোগই করতে হবে, কিন্তু এটা মাইনাস ফিগার বিধে আমরা এটা থেকে এটা বিয়োগই করলাম, কিন্তু এটার সাথে এটা যোগ হবে, অর্থাৎ আমাদের 1,38,000-এর সাথে এটা যোগ করতে হবে। তো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 1,87,200 টাকা। তারপরে যোগ করলে আমরা পাই 2,49,200 টাকা। তারপরে 1,38,000-এর সাথে যদি 85,200 টাকা আমরা যোগ করি তখন পাচ্ছি আমরা 2,23,200 টাকা। তারপরে এবার আমরা যদি 1,38,000-এর সাথে এটা যদি যোগ করি তখন আমরা পাচ্ছি 1,93,200 টাকা। ওকে, গেল। এবার সিসিএফআইটি কিভাবে, ক্রমযোজিত, তাহলে প্রথমটা বসাই দিব, আমরা প্রথম মানটা বসাই দিব, তারপরে এটার সাথে এটা যোগ হবে, এখানে বসবে, এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে, এটার সাথে এটা যোগ হয়ে এখানে বসবে। তো এটার সাথে এটা যদি আমরা যোগ করি তখন আমরা মান পাই কত, আমরা মান পাচ্ছি তখন 3,14,400 টাকা। তারপরে এগুলো কিন্তু আপনি ইংলিশ ভার্সনও লিখতে পারবেন। এটার সাথে এটা যদি আমরা যোগ করি তখন আমরা পাই 5,73,600 টাকা। তারপর এটার সাথে যদি আমরা এটা যোগ করি তখন আমরা মান পাই 7,96,800 টাকা। তারপর এটার সাথে যদি এটা আমরা যোগ করি তখন পাই আমরা 9,90,000 টাকা। ওকে, 9,90,000 টাকা। আচ্ছা, এবার ডিসকাউন্ট ফ্যাক্টর আসে। আচ্ছা, এখানে আমাদের ছোট্ট আরেকটা কাজ রয়ে গেল। কাজটা হলো আপনাকে যদি ভগ্নাবশেষ মূল্য দেয় তখন ভগ্নাবশেষ মূল্যটা কিন্তু লাস্ট বছরে এসে কাজ করতে হবে। লাস্ট বছর বলতে কি, এখানে আমাদের বছর আছে মোট কিন্তু 5টা, ওই পঞ্চম বছরে গিয়ে লিখতে হবে। পঞ্চম বছর দিয়ে আপনি আরেকটা লিখবেন, সেটা সরাসরি এখানে চলে আসবে, সিএফআইটির মধ্যে চলে আসবে 10,000 টাকাটা। এটা আমি একটু রেড পেন দিয়ে বোঝানোর জন্য লিখি, 10,000 টাকাটা অর্থাৎ লাস্ট বছরে। এটা যদি 4 বছর থাকতো তাহলে আমরা 4 বছর দিয়ে কিন্তু লিখতাম, এবং বসবে কোথায়, শুধুমাত্র সিএফআইটিতে। তাহলে সিএফআইটিতে বসলে এটার সাথে যোগ হয়ে বসবে, এটার সাথে যদি আমরা যোগ করি তখন আমরা পাচ্ছি 10 লক্ষ টাকা বরাবর। ওকে, এই হলো আমাদের সিসিএফআইটি পর্যন্ত কাজ। এবার ডিসকাউন্ট ফ্যাক্টরটা আপনি কিভাবে বের করবেন, ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করার নিয়ম, আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টর ধরার জন্য প্রথমে একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 10%, যেটা মূলধন ব্যয় বলা আছে। এটা বাট্টার হারও বলতে পারে আপনাকে, অর্থাৎ অনেক রকমের নামে থাকতে পারে এটা। তো যেটা 10% আছে আমরা এখানে 10%টা লিখে দিব, 10%। এখন 10% আপনি ধরবেন কিভাবে, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার নিয়ম হলো, দেখুন এটা একটা সূত্র, এটা আপনার এমবিএ পর্যন্ত কাজে লাগবে। 1/1 + i পাওয়ার n,
তো এখন কথা হচ্ছে আপনি সূত্রটা মারবেন কিভাবে। আই এর মান হলো আপনার 10% দিয়েছে, তাহলে 10% মানে আমরা কত লিখতে পারি, 0.10, অর্থাৎ আই এর মান হবে 0.10। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10, আর এন এর মান হবে প্রথম বছর হলে 1, দ্বিতীয় বছর বের করার সময় 2, তৃতীয় বছর বের করার সময় 3, চতুর্থ বছর বের করার সময় 4 এবং পঞ্চম বছর বের করার সময় 5। এভাবে ধরে ধরে বের করতে হবে। তাহলে দেখুন তো আমি প্রথম মানটা কিভাবে বের করি, আপনাকে আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। 1, তারপরে ভাগ, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন নাহলে সমস্যা পড়বেন। 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ করে পাওয়ার, প্রথম বছরের জন্য হলো 1, প্রথম বছরের জন্য 1 দিলাম। তাহলে 1 দেওয়ার পরে আমাদের আসছে কত দেখুন, 0.909, অর্থাৎ অনেকগুলো ফিগার আছে কিন্তু আমরা লিখবো 3 ঘর, শুধুমাত্র 3 ঘর লাগবে আমাদের। তো আমরা এখানে লিখবো এখন কত, 0.909, 0.909। এবার দ্বিতীয়টা বের করার সময় আপনি কি করবেন, এই জায়গায় গিয়ে এখানে একটা চাপ দিবেন, তখন ডিলিট দিয়ে আপনি এখানে 2 মারবেন, 2 মেরে তারপর এখানে কত আসলে এখন দেখুন 0.826, 0.826। এবার 3 নম্বরটা বের করার সময় সেম ডিলিট দিবেন, ডিলিট দিয়ে তারপরে আপনি এবার 3 দেন, এখানে পাওয়ার 3 পাওয়ার দিলে আপনার আসলে কত 0.751, 0.751, ঠিক আছে। তো এইভাবে সবগুলো বের করতে পারবেন। তাহলে চতুর্থ বছরটা আপনার কত আসবে, চতুর্থ বছরটা আপনার আসবে 0.683, তাও পঞ্চম বছরটা কত আসবে 0.621। ওকে, তো এইখানে আমাদের যে পঞ্চম বছর হিসেবে আমরা আবার একটা নিলাম, আমাদের ভগ্নাবশেষ মূল্য ছিল, তো ভগ্নাবশেষ মূল্যটা লাস্ট বছর দিয়ে কাজ করতে হবে, তাই এখানে আমাদের বসিয়ে দিতে হবে এটা ভগ্নাবশেষ মূল্যটা। ওকে, এবার পিভি কেমনে বের করবেন, তাহলে পিভি বের করার নিয়ম হলো, আমি দেখাচ্ছি, ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা যেটা বের করলাম সেটার সাথে সিএফআইটির সাথে গুণ করতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে সিএফআইটির সাথে গুণ করে আপনি পিভির মান অর্থাৎ 1,27,200 টাকার সাথে এখন আপনি 0.909 আপনি গুণ করবেন। তাহলে গুণ করলে আমাদের আসলো কত, গুণ করলে আমাদের আসবে 1,15,625 টাকা, ঠিক আছে। তারপর সেম 1,87,200 এর সাথে 0.826 আমরা গুণ করব, তাহলে গুণ করলে আমরা পাই 1,54,627 টাকা, 627। তারপর একটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, গুণ করলে আমরা পাই 1,94,659 টাকা। তারপর একটা গুণ করব আমরা, এটার সাথে সেম এটা গুণ করব, গুণ করলে আমরা পাবো 1,19,977 টাকা। তারপরেরটা এটার সাথে এটা আবার গুণ করব, গুণ করলে আমরা মান পাচ্ছি, একটু কি ভুল হয়ে গেল এখানে, কোনটা ধরলাম, 1,94,000, 1,54,000, 1,94,000, তারপরে 1,94,000 এর পরে এটা একটু মিস্টেক হলো, গুণটাকে আমরা একটু যদি ঠিক করি, এটা আসলো আমাদের 1,52,446 টাকা। ওকে, তারপরেরটা আসলো আমাদের 1,19,977 টাকা। এবার সেম ভাবে এই যে এটার সাথে অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য যেটা আছে লাস্ট বছর 10,000 টাকার সাথে এটাকে গুণ করতে হবে, তখন আমরা পাবো 6,210 টাকা, ঠিক আছে। এখন আমাদের পরবর্তীতে আবার একটা ডিসকাউন্ট ফ্যাক্টর আছে, এখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা ধরার জন্য কিন্তু আমাদেরকে এগুলো যোগ করতে হবে। যোগফলটা কত আসলো একটু আগে চেক করেন, এটা যদি আমরা যোগ করি আমাদের আসতেছে 7,43,544 টাকা। দেখুন এটাকে আমি ক্লোজ করলাম, 7,43,544 টাকা। এই 7,43,544 টাকা, এবার এটার সাথে আমরা একটু কানেক্ট করি, আমাদের এখানে বিনিয়োগ ছিল কত 7 লক্ষ টাকা, তাহলে 7 লক্ষ টাকা থেকে কি এটা বেশি আসছে নাকি কম আসছে, এটা বেশি আসছে। তাহলে বেশি আসলে এখানে যে ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি অর্থাৎ পরবর্তীতে আমাদের পিভি আরো একটা বের করতে হবে। এখন সেটা বের করার জন্য আমাদের এটার উপর মান নির্ণয় করতে হবে, এটা যদি বেশি আসে বিনিয়োগের থেকে আরেকটা আমাদের কমাই আনতে হবে, আর যদি কম আসতো তাহলে আমাদের এখানে বাড়াই আনতে হতো,
অর্থাৎ এটা 7 লক্ষ টাকার চেয়ে বেশি আসছে, তাহলে আরেকটা আমাদের 7 লক্ষ টাকার থেকে কম আনতে হবে। কম আনার জন্য আমাদের কি করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর বাড়াতে হবে। এটা মনে রাখবেন, টাকা বাড়িয়ে আনার জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর কমাতে হয়, আর টাকা কমিয়ে আনার জন্য ডিসকাউন্ট ফ্যাক্টর বাড়াতে হয়, উল্টা কাজ। ওকে, মনে থাকবে তো না? তাহলে এটা 10% ধরে আমরা করেছিলাম, এখন এটা কত পার্সেন্ট ধরবো? এখানে কিন্তু 43,000, প্রায় 44,000 টাকা বেশি আসছে। তাহলে 44,000 টাকা কমানোর জন্য আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরটা বাড়াতে হবে। এখন কত বাড়াবো? আপনি কিন্তু প্রায় 16% ধরলেও কিন্তু অঙ্ক হয়ে যেতে পারে, কিন্তু আপনি রিস্ক নেবেন না, কারণ যদি আবার না হয়, যদি এক টাকাও যদি আপনার অর্থাৎ 7,01,000 আসলো, তাহলে তো আপনাকে এটা আবার কাটতে হবে, কেটে আবার অঙ্কটা করতে হবে। সেজন্য আপনি রিস্ক না নিয়ে একটু বাড়িয়ে ধরবেন। বাড়িয়ে ধরলেও আপনার সেম মান আসবে, অর্থাৎ যারা 20% ধরে অঙ্ক করবে তাদেরও সেম মান আসবে, যারা 18% ধরে অঙ্ক করবে তাদেরও সেম মান আসবে, যারা 25% ধরে অঙ্ক করবে তাদেরও সেম মান আসবে। অর্থাৎ আপনার জাস্ট কম আনলেই হলো। এখন কমটা কি 1 লক্ষ টাকা কম আসছে নাকি 1,000 টাকা কম আসছে সেটা বড় ফ্যাক্টর না, ঠিক আছে? তাহলে অঙ্ক হবে। তো আমরা এটাকে তাহলে অঙ্ক করব এখন 20% ধরে, অর্থাৎ আমরা এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর 20% ধরেই অঙ্কটা সমাপ্ত করব। তাহলে 20%টা আপনি কিভাবে বের করবেন? এই যে সেম এটার উপর 1/1 প্লাস আই এর মান হবে এখন কত? 0.20, অর্থাৎ 20% 0.20। আর প্রথম বছর হলে 1, দ্বিতীয় বছর হলে 2, তৃতীয় বছর হলে 3। এই যে এখানে যেভাবে আমরা বের করলাম সেভাবে আপনি বের করবেন। আমি একটা বের করে দেখাই, আবার যদি ভুলে যান আবার চেক করুন। প্রথমে আমরা কি করব, এখানে 1, তারপরে ভাগ দিব, ব্র্যাকেট দিব আগে, ব্র্যাকেট দিয়ে তারপর 1 প্লাস 20% এর জন্য 0.20, ব্র্যাকেট শেষ করে পাওয়ার দিব প্রথম বছরের জন্য 1। প্রথম বছরের জন্য 1 দেওয়ার পরে আমাদের কত আসলো? এটা আর কি ভুল হলো? হ্যাঁ, আমার একটু আমি 1 আবার তুলি, 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.20, ব্র্যাকেটটা শেষ করে পাওয়ার 1, অর্থাৎ প্রথম বছরের জন্য 1। তাহলে প্রথম বছরের জন্য যদি 1 তুলি তো আমাদের আসলো কত? এখানে 0.833, অর্থাৎ আমরা তো লিখবো 3 ঘরে 833। তাহলে দ্বিতীয় বছরের জন্য 2 মারবেন, তৃতীয় বছরের জন্য 3 মারবেন। সেভাবে যদি আপনি করেন তাহলে আপনার মান আসবে কত? এখানে 694। তারপরেরটা আসবে 0.57, তারপরে হলো 9, তারপরেরটা হলো 482, তারপরেরটা 402। তাহলে লাস্ট ইয়ারের জন্য যেহেতু আমরা ভগ্নাংশের মূল্য দেবো, লাস্ট বছরেরটা আবার লিখে দিব 402। এখন সেম ভাবে আমরা এখানে যেটা সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করেছিলাম, সেম সিএফএটির সাথে আপনাকে ডিসকাউন্ট ফ্যাক্টরটা গুণ করতে হবে আবারও। অর্থাৎ এই সিএফএটির সাথে যেমন ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে এটা পাইছিলাম, সেম এই সিএফএটির সাথেও ডিসকাউন্ট ফ্যাক্টর এটা গুণ করে আমাদের মানটা বসাতে হবে। তাহলে আমরা যদি এই যে 1,87,200 টাকার সাথে 0.833 যদি আমরা গুণ করি, তখন আমরা মান পাই 1,05,958, 1,05,958। ওকে, তারপর 2 নাম্বারটা হলো 1,29,917। তারপরেরটা যদি আমরা এই যে ফিগারটার সাথে যদি এটা যদি আবার গুণ করি, তখন আমরা পাচ্ছি 1,50,077 টাকা। তারপরে সেম এটার সাথে যদি এটা আমরা গুণ করি, তখন আমরা পাই 77,666 টাকা। তারপরেরটা বের হচ্ছে আমাদের, আমার একটু মিস্টেক হয়ে গেল, আমার এখানে গুণফলটা একটু ভুল হচ্ছে। গুণফল এটা আসবে 1,07,583 টাকা। তারপরেরটা আমাদের মান আসবে 77,666 টাকা। তারপর সেম ভাবে 10,000-এর সাথে যদি আমরা এটাকে গুণ করি, তখন আমাদের মান আসবে 4,020 টাকা। ওকে, এবার এগুলো সব যোগ করেন, এগুলো সব যোগ করলে আপনার মান আসতেছে 5,75,221 টাকা। তাহলে তো আমাদের কমেই আসলো না? আমাদের এই যে 7 লক্ষ টাকা বিনিয়োগ যেটা ছিল 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকার চেয়ে তো আমরা কমেই আনলাম, তাই না? কমেই আনছি এটা মান। এখন আমাদের আরো একটা যোগফল অঙ্কটা শুরু করার জন্য, মানে সূত্রের কাজগুলো স্টার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা ইএটির যোগফলটা আমাদের লাগবে, ইএটির একটা যোগফল।
তো এটা যদি আমরা যোগ যে এইগুলো যদি আমরা যোগ করি, অর্থাৎ 4টা যোগ, কিন্তু এটা মাইনাস ফিগার আছে বিধে এটা বিয়োগ করতে হবে। তো এটা যদি আমরা বিয়োগ করি তখন আমরা পাচ্ছি 3 লক্ষ টাকা। ওকে, 3 লক্ষ টাকা। সো এখন আমরা কাজ করার জন্য উপযুক্ত। আমরা তাহলে এবার সূত্রগুলো ধরে ধরে করি। সূত্রগুলো আমি করানোর সময় বোঝাচ্ছি। প্রথমে আমরা যখন এটা কাজ করলাম, এবার প্রথমে আমরা ধরবো পে ব্যাক পিরিয়ডের সূত্র। পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ডের সূত্র হলো এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আপনি ইংরেজিতে সূত্রগুলো বসাবেন, তাহলে আপনার খুব বেশি দিন মনে থাকবে এগুলা। এ এনসিও মানে হলো এখানে নেট ক্যাশ আউটলে, পুরো নাম হলো নেট ক্যাশ আউটলে। ওকে, নেট ক্যাশ আউটলে, নেট ক্যাশ আউটলে মানে বিনিয়োগ। নেট ক্যাশ আউটলে দ্বারা বোঝানো হয় যে বিনিয়োগকে। এখন এর মানটা কত? তাইলে এর মান হলো বিনিয়োগ উঠে আসার আগের বছর। আপনার কি বিনিয়োগ উঠে আসছে কিনা সেটা আপনি চেক করবেন সবসময় সিসিএফএটি দিয়ে। মূলত এই সিসিএফএটিটা আপনার বের করতে হবে সবসময় শুধুমাত্র পেব্যাক পিরিয়ড বের করতে বললে তখনই। যদি পেব্যাক পিরিয়ড বের করতে না বলে অঙ্কে, তাহলে আপনার এই যে সিসিএফএটির কলামটা করার কোনো প্রয়োজন নেই। এই কলামটা তখন একদমই লাগবে না আমাদের, ঠিক আছে? শুধু পেব্যাক পিরিয়ডের জন্য লাগবে। এখন এখান থেকে আমরা তাহলে বিনিয়োগ উঠে আসছে, বিনিয়োগ ছিল আমাদের 7 লাখ। 7 লাখ টাকা উঠে আসছে কোন সালে? চতুর্থ সাল, অর্থাৎ 1 2 3 4, 4 বছরে আমাদের বিনিয়োগটা উঠে আসছে। তাহলে বিনিয়োগ উঠে আসার আগের বছর, আগের বছর মানে হলো 3, অর্থাৎ তৃতীয় বছর। এই যে তৃতীয় বছর, তাহলে আমরা এখানে 3 বসাবো। তারপরে এবার বিনিয়োগ, এখানে এনসিও, এনসিও মানে হলো বিনিয়োগ। বিনিয়োগটা ছিল আমাদের 7 লক্ষ টাকা। তাহলে এখানে এ মানে আমি কি বললাম? এ মানে হলো বিনিয়োগ উঠে আসার আগের বছর, অর্থাৎ 7 লক্ষ টাকা উঠে আসার আগের বছর। 7 লক্ষ টাকা যে বছর উঠে আসছে সেটার আগের বছরটা হলো এর মান। আর এনসিও মানে হলো বিনিয়োগ, ঠিক আছে? অর্থাৎ 7 লক্ষ টাকা। আর সি মানে কোনটা? সি মানে হলো যে যেটা আমরা তার এখানে বছর লিখলাম, ওই বছরের সোজা ক্রমযোজিত। বছরের সোজা ক্রমযোজিত আমাদের কোনটা? বছর লিখলাম আমরা 3, তাহলে 3 সোজা ক্রমযোজিত মান। 3 সোজা ক্রমযোজিত মান হলো আমাদের জন্য এই যে এটা, এই ফিগারটা হলো আমাদের জন্য 3 সোজা ক্রমযোজিত। এই যে সি, সি বাড়তি, সি মানটা অর্থাৎ 3 সোজা সির মান, সির মান হলো এই যে ক্রমযোজিত, ঠিক আছে? তাহলে আমরা এখন সেটাই বসাবো। এখানে আমাদের কত পেলাম আমরা? 3 সোজা করে, 3 সোজা করে আমরা মান পেলাম 5,73,600। তাহলে আমরা বসাবো 5,73,600 টাকা। ওকে, তারপরে এবার ডি, ডি মিনস হলো আমরা যেটা এখন ক্রমযোজিত মান বসালাম। এই যে ক্রমযোজিত মান, ক্রমযোজিত মান বসাইছিলাম আমরা এটা, সেটার আগের বছরের, সেটার আগের মানের, অর্থাৎ আমরা যেটাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বলি, যে সিএফএটি, সিএফএটি মিনস হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে আমরা যেটা ক্রমযোজিত মান বসালাম সেটার আগের ঘরের নিচের অংশটা, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখন লাগবে কত? 2,23,200 টাকা। যদি আপনি এটা নিতেন, অর্থাৎ আপনার যদি সি এর মান যদি এটা হতো, তাহলে আপনি ডি এর মান ধরতেন নিচেরটা। আর যদি আপনার সি এর মান যদি এটা ধরতেন, তাহলে ডি এর মান হতো এটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন না? তো এখন আমরা মানটা ধরি, মান হলো 2,23,200 টাকা। আমরা লিখবো 2,23,200 টাকা। ওকে, তাহলে এবার আমরা প্রথমে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে এটা দ্বারা ভাগ করব, এবং ভাগ করে 3 দ্বারা যদি যোগ করি তখন আমরা মান পাচ্ছি কত? 3.57, 3.57 বছর। ওকে, এটা হয়ে গেল। এবার আপনার এআরআর, এআরআর মিনস হলো এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন বলা হয় এটাকে, এভারেজ রেট অফ রিটার্ন, বা আপনাকে বাংলায় বলবে গড় উপার্জন হার নির্ণয় করো। গড় উপার্জন হার, এভারেজ মানে গড়, উপার্জন হার, গড় উপার্জন হার এআরআর। এআরআর এর সূত্র হলো, আমি ইংরেজিতে বসাবো, আপনি ইংরেজিতে লিখবেন এভারেজ ইএটি। এই যে এ, এ দ্বারা বোঝানো হচ্ছে এভারেজ, এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, মানে এভারেজ বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। ওকে, এখন আমাদের ইএটির যোগফলটাই যে এখানে কাজে লাগবে। আমাদের ইএটির মান কত আসছিল? ইএটির সবগুলো যোগ বিয়োগ করে আমরা মান পাইছিলাম কত? 3 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 3 লক্ষ টাকা বসাবো। এখন এই 3 লক্ষ টাকা বসানোর পরে আমাদের যে এভারেজ বলা হয়েছে, টোটাল বছর কয়টা?
বছর হলো 5টা, তাই 5 দ্বারা ভাগ করতে হবে। এবার এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে গেলে আপনাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 2 দ্বারা ভাগ করার আগে আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের অঙ্কে কিন্তু বিনিয়োগ ছিল 60 লক্ষ টাকা, আর যদি ভগ্নাবশেষ মূল্য থাকে ভগ্নাবশেষ মূল্যটা সহ যোগ করে তারপর 2 দ্বারা ভাগ। ঠিক আছে, ভগ্নাবশেষ মূল্যটা যোগ করে বিনিয়োগের সাথে তারপর 2 দ্বারা ভাগ। তাহলে 60 লক্ষের সাথে 10,000 টাকা যোগ করেন, 60 লক্ষ 10,000 ডিভাইডেড বাই 2, তখন আপনার মান আসবে কত? তখন আপনার মান আসবে 3,55,000 টাকা। তো আমরা এখানে বসাচ্ছি প্রথমে 7 লক্ষ প্লাস 10,000, এবং এটাকে আমাদেরকে ভাগ করতে হবে 2 দ্বারা, ঠিক আছে, তারপর ইন্টু 100। সো এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি মান পাচ্ছেন 3,55,000, আর এটাকে যদি এটা দ্বারা ভাগ করেন তখন আপনার মান আসবে কত? 60,000 টাকা ইন্টু 100। তখন আপনি এটা দিয়ে এটার ভাগ করে 100% যদি ধরেন তখন আপনার মান আসবে 16.90% বা 16.9%, একই কথা। তো এই গেল আমাদের এআরআর বা গড় উপার্জন। আর এখন আসেন আমরা যদি এখান থেকে বের করি এবার পরবর্তী আমাদের মানটা ছিল এনপিভি মানে হলো নেট প্রেজেন্ট ভ্যালু মানে হলো নিট বর্তমান মূল্য। তাহলে নিট বর্তমান মূল্য, বাংলায় বলবে আপনাকে নিট বর্তমান মূল্য। তো এটা সূত্রটা খুবই সিম্পল, পিভি অফ এনসিবি মাইনাস এনসিও। এবার একটা কস বোঝাই, পিভি অফ এনসিবি, এই যে আমরা এখানে যেটা লিখলাম সিএফএটি, এই সিএফএটির আরো একটা নাম আছে, সিএফএটির আরেকটা নাম হলো এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। এটাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সও বলা যাবে, নেট ক্যাশ বেনিফিটও লিখতে পারবেন, আপনি যেটা ইচ্ছে হয় সেটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এনসিবি টোটাল পিভি অফ এনসিবির মান আমাদের কত? পিভি অফ এনসিবি, আচ্ছা এখানে তো আমাদের লাগবে যে এখন পিবি অফ এনসিবি, আমরা তো এখানে শুধুমাত্র এনসিবি লিখলাম, তাহলে পিবি অফ এনসিবি হলো যেটা, এটা হলো যে পিবি অফ এনসিবি, অর্থাৎ আপনাকে যেই পার্সেন্টটা দেওয়া থাকবে, যে পার্সেন্টটা দেওয়া থাকবে প্রথম যেটা পার্সেন্ট, আপনি আবার নিজের থেকে যেটা 20% ধরেছি সেটার জন্য নয়, এটা ধরা যাবে না। আপনাকে বইয়ে যেটা দিয়ে দিবে বা অঙ্কে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা ধরে আপনি যে পিবির মান পেয়েছেন সেটা যোগফলটা লাগবে। তাহলে 7,43,544 টাকা, 7,43,544 টাকা। এবার এনসিও মানে নেট ক্যাশ আউটলে, যেটা বাংলা হলো বিনিয়োগ। তাহলে আমাদের বিনিয়োগ ছিল কত? 60 লক্ষ টাকা। ওকে, তাহলে একটা থেকে একটা আমরা বিয়োগ যদি করি তখন আমাদের আসলো 43,544 টাকা, এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন ধনাত্মক মান। এটা অবশ্যই লিখতে হবে, ধনাত্মক কথাটা, ঋণাত্মক হলে ঋণাত্মক, ধনাত্মক হলে ধনাত্মক, এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে। এবার আসি আমরা মেন সূত্র আমাদের যেটা আইআরআর, এটা হলো একটু বড় সূত্র, আইআরআরটা একটু মাথায় রাখার জন্য দেখুন, আমি যদি আইআরআরটা বের করি, আইআরআর এর পুনরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে বাংলায় দিতে পারে আপনাকে অন্তর্বর্তী আয়ের হার, অন্তর্বর্তীকালীন আয়ের হার যেটা বলতে পারে। তো এটা সূত্র হচ্ছে এ প্লাস সি, বইয়ে আরো একটা সূত্র আছে, এটা এলএসডি, এরকম লেখার দরকার নেই, আপনি সংক্ষেপে এটা লিখবেন যেটা আপনার ফিউচার এমবিএ পর্যন্ত, অনার্স মাস্টার্স এমবিএ তে লাগবে। তাহলে সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, ওকে, এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এবার আসুন আমি কোনটার মান কি একটু বলি। এ হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর মানে কি, আমরা এখানে কিন্তু দুইটা ডিসকাউন্ট ফ্যাক্টর, একটা বইয়ে দেওয়া ছিল 10%, আমরা আরেকটা ধরেছিলাম 20%, তাহলে এখানে ছোট কোনটা? 10%, এই 10% হলো এ, ঠিক আছে। আর সি কোনটা? এই যে ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরে যেটা মান পেলাম সেটার পিভি টোটাল যোগফল থেকে আবার আপনাকে কিন্তু বিনিয়োগটা বিয়োগ করে দিতে হবে। ওকে, আমরা আগে করি, তাহলে আমাদের মিনস হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর হলো আমাদের 10% প্লাস এখানে সি মিনস হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরে যেটা মান পাইছিলাম আমরা পিভির মান, ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর 10% কাজ ধরে আমরা পাইছিলাম যে কত? 7,43,544। এবার সেটা থেকে বিয়োগ করেন, 7 লক্ষ টাকা যদি বিয়োগ করেন তাহলে 43,544 টাকা, এখানে বসে দিবেন 43,544 টাকা, এটা বসাইলাম। তাহলে এখানে নিচেও সেম 43,544 টাকা বসাইলাম, মাইনাস দিলাম। এবার ডির মানটা কি?
এবার ডির মান আর বির মানটা একটু বুঝতে হবে। বি হলো বড় ডিসকাউন্ট ফ্যাক্টর, আর বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের যেটা মান সেটা হলো ডির মান। তাহলে আমাদের এখানে বড় ডিসকাউন্ট ফ্যাক্টর কত? 20%। আর 20%-এর মান আমরা কত পাইছিলাম? এটা। এটা থেকে আবার বিনিয়োগ বিয়োগ করতে হবে। এটা থেকে বিনিয়োগ, বিনিয়োগ থেকে এটা বিয়োগ নয়। সেম যেমনটা আমরা এটা থেকে বিনিয়োগ বিয়োগ করেছিলাম, তখন পজিটিভ মান ছিল বিধায় আমরা 43,544 টাকা ধনাত্মক হিসেবে বসাই দিছি। কিন্তু আপনার এখানে যেটা বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের মান সেটা সবসময় বিনিয়োগের থেকে কম আসবে, আর এটা থেকে বিনিয়োগ যখন বিয়োগ করবেন তখন মাইনাস ফিগার আসবে, কারণ বিনিয়োগ হলো 7 লক্ষ টাকা। এটা থেকে যদি 7 লক্ষ টাকা বিয়োগ করেন তখন আপনার মান আসতেছে কত? তাইলে আমরা সেটাই বসাবো এখন। আমরা বিয়োগ করে পাচ্ছি, যেহেতু বিয়োগ করে মাইনাস সাইন আসতেছে আমাদেরকে মাইনাস সাইন সহ বসাতে হবে। বিয়োগ করে আসতেছে 1,24,779 টাকা, 1,24,779 টাকা, ঠিক আছে। তারপর এবার ইনটু ইনটু বি মাইনাস, আমার এখানে একটু জায়গা নাই তো আমি ওইভাবে লিখে দিচ্ছি, আপনি একটু বুঝে নিবেন। বি মানে হলো বড় ডিসকাউন্ট ফ্যাক্টর। আমাদের বড় ডিসকাউন্ট ফ্যাক্টর কত ছিল? বড় ডিসকাউন্ট ফ্যাক্টর ছিল 20% মাইনাস এ মানে ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা ছিল 10%। ওকে, আমি এই জায়গায় করে বসায় দিচ্ছি একটু বুঝের মতো করে। আচ্ছা, আমি এটাকে পুরোটাই আবার কেটে তারপর মুছে দিয়ে আবার বসাচ্ছি, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার নিখুঁত ভাবে বসাচ্ছি। তো আমাদের এর মান ছিল ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা 10% প্লাস সি মানে হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরের যেটা মান পিভি, ওই পিভি এটা থেকে আমাদেরকে আবার বিনিয়োগটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের মান আসলো কত? 43,544 টাকা। এবার আবার সির মানটা এখানে বসাই দিব নিচেও, 43,544 টাকা মাইনাস এবার ডির মান। ডির মান হলো বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের যেটা মান। বড় ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের মান আসছিল কত? বড় ডিসকাউন্ট ফ্যাক্টরটা 20% ধরে কাজ করে এটা পাইছিলাম। এটা থেকে বিনিয়োগটাকে বিয়োগ করতে হবে। এটা থেকে যদি আমরা বিনিয়োগ বিয়োগ করি মাইনাস ফিগার আসতেছে 1,24,779 টাকা, ঠিক আছে। আপনি বিয়োগ করে দেখবেন ঠিক আছে কিনা। তারপর আবার বি, বি মিনস হলো বড় ডিসকাউন্ট ফ্যাক্টর 20% মাইনাস এ মানে হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর 10%। ওকে, তারপর এবার আমরা যদি কাজটা করি 10% বসাইলাম প্লাস এখানে উপরে 43,000 টাকাটা বসাইলাম, তারপর এটা মাইনাসে মাইনাসে যোগ হয়ে এটার সাথে এটা প্রত্যেকটা অঙ্ক সেমই বাইরে হবে। আপনার ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরের মান কিন্তু বিনিয়োগের থেকে বড় আসবে, আর বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের মান বিনিয়োগের থেকে ছোট আসবে, তাই এখানে সবসময় মাইনাস ফিগার আসবে, আপনার টেনশন করার কিছু নাই। তো মাইনাসে মাইনাসে আমরা যদি দুটোটাকে যোগ করে ফেলি তাহলে যোগ করলে আমাদের মান আসবে 1,68,323 টাকা, 1,68,323। আর 20% থেকে যদি 10% আমরা বিয়োগ করি তাহলে আমাদের আরো থাকে 10%। এবার আপনি কি করবেন? আপনি এখন করবেন কি 43,544 টাকাকে এটা দিয়ে এটাকে ভাগ করবেন। ক্যালকুলেটর প্রথমে এটা তুলবেন, এটাকে এটা দ্বারা ভাগ করবেন, গুণ তারপর গুণ করবেন 10%টা তোলার দরকার নেই, জাস্ট 10 দ্বারা গুণ করবেন। তাহলে দেখুন আমি কিভাবে করি, আমি ক্যালকুলেটর সরাসরি দেখাচ্ছি এটা। ফার্স্ট অফ অল আমাকে 43,544 তুললাম, তারপরে ভাগ করব 43,544 ভাগ করব 1,68,000 1,68,323 টাকা, 1,68,323 টাকা দ্বারা ভাগ করে যেটা মান পেলাম সেটাকে এবার গুণ করতে হবে যে 10%। 10% যেটা আছে আমরা জাস্ট 10 দিব, 10 শুধু 10% দেওয়া যাবে না। তারপরে গুণ করে যেটা পেলাম সেটার সাথে আবার 10% যোগ করতে হবে, পার্সেন্ট তোলার দরকার নেই, জাস্ট 10 যোগ করে দিব প্লাস 10 দেওয়ার পরে আমরা তাহলে কত পেলাম? 12.586, 12.586, তাহলে আমরা 5.9 লিখতে পারবো, 12.59। ওকে, এটার উপরে আমি এই চ্যাপ্টারটা একটু লং বা অনেক বড় চ্যাপ্টার, তাই আমরা একটা অঙ্কে একটা কভার করতে যাচ্ছে না, কভারটা করা যাচ্ছে না বিধায় এটা আরো বিভিন্ন রকমের অঙ্ক আছে। তো সেই জন্য আমি আরো 2টা ক্লাস দিব এটার উপরে, মেবি এটার পরপরই আপলোড করা হবে, তাই এটা একটু চেক করে নিবে। এটা ছিল আমাদের পূর্ণাঙ্গ ভিডিও, একটা পূর্ণাঙ্গ ক্লাস। এটা যদি না করেন পরবর্তীগুলো বুঝবেন না আবার। তাহলে আপনাকে আমি আবার একটু ডিটেলস একটু বুঝাই দিই। যদি পেব্যাক পিরিয়ডের কথা বলে তখন আপনাকে অবশ্যই সিসিএফ এর মান লাগবে, আর আইআরআর বললে তাহলে আপনাকে 2টা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবেই। আর যদি শুধু এনপিভি বলে, আইআরআর যদি না বলে তাহলে এতটুকু করলে হয়ে যেত, অর্থাৎ আমাদের এই 2টা কলমে লাগতো না। তাহলে বাড়তি ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি আমাদের কেন লেগেছিল? আইআরআর বের করার জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। পরের ক্লাসে কথা হবে, ধন্যবাদ।